এই বিচারপতি কুখ্যাত খায়রুল হককে গ্রেফতার করতে আপনাদের এত সময় লাগলো? যারা আওয়ামী লীগের আমলের বিচারপতি ছিল, যারা বাংলাদেশকে ধ্বংস করেছে, বিচার বিভাগকে ধ্বংস করেছে, তাদেরকে এখনো পর্যন্ত কেন অ্যারেস্ট করা হচ্ছে না? সরকার একতার নামে দলগুলোকে ডেকে নিয়ে তাদেরকে আপাদস্থ করছে। বৈষম্য আরো বেড়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে নানান অভিযোগ, স্বজনপ্রিয়তার অভিযোগ স্বয়ং হাসনাত আব্দুল্লাহ নিজে করেছেন। এই যে স্বাস্থ্য উপদেষ্টা এবং বিভিন্ন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে, কিভাবে, কোন প্রক্রিয়ায়? যার স্বাস্থ্য বিষয়ে ন্যূনতম নলেজ নাই, বাংলা বিভাগে পড়াশোনা করে এরপরে ব্যাংকের ম্যানেজার হয়েছেন, তিনি আজকে বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টা। সরকার তার এই এক বছরেও এখনো পর্যন্ত দেশের এই অরাজকতা, অস্থিতিশীলতা এটা বন্ধ করতে পারে নাই। আমরা আমাদের দলের পক্ষ থেকে শুরু থেকে বলে আসছি, জাতীয় সরকার গঠন করতে হবে। যারা গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে তাদের সবার অংশগ্রহণের মাধ্যমে একটি জাতীয় সরকার গঠন করতে হবে। কিন্তু সরকার এই পথে না হেঁটে একটি একপাক্ষিক সরকার গঠন করেছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে বারবার বলছি, এই ধরনের সরকার করলেই রাষ্ট্রীয় সরকার, হত্যার বিচার এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পারবে না। আজকে নিশ্চয়ই সরকারের এক বছর আপনারা লক্ষ্য করতে পারছেন যে আমরা যা বলেছিলাম সেটির সত্যতা এখন জাতির সামনে হাজির হচ্ছে। আমরা অত্যন্ত দুঃখাক্রান্ত হৃদয়ে লক্ষ্য করলাম উত্তরায় মাইলস্টোন কলেজে যে বিমান দুর্ঘটনা ঘটেছে, এতে অসংখ্য কমলমতি শিক্ষার্থী এবং শিক্ষিকা এবং সাধারণ জনগণ সেখানে শহীদ হয়েছে। পাইলট তিনিও শহীদ হয়েছেন। আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা আমাদের দলের পক্ষ থেকে এই দুর্ঘটনার গভীর শোক আমরা প্রকাশ করছি। আমরা সরকারের কাছে দাবি রাখতে চাই, যারা শহীদ হয়েছে তাদের তালিকা আপনারা প্রকাশ করুন। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের ভ্রান্তি, রাজনৈতিক দলের পক্ষ থেকেও বারবার বলা হয়েছে, আপনারা একটি স্পষ্ট তথ্য দেওয়ার মাধ্যমে এই গুজব বা ভ্রান্তি এইটি আপনারা দূর করুন। কিন্তু সরকার আসলে এখনো পর্যন্ত স্পষ্ট করতে পারছে না। এই ঘটনাকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করছি সেনাবাহিনীকে দোষারোপ করা হচ্ছে যে সেনাবাহিনী লাশ গায়েব করেছে। আমার প্রশ্ন হলো যে সেনাবাহিনী সেখান থেকে লাশ গায়েব করলে তাদের উপকারটা কি? আমি জানি না আসলে কি হচ্ছে। বিভিন্ন সময় আমরা লক্ষ্য করছি যখন সাধারণ মানুষ বা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে, সেই আন্দোলনের মধ্যে আপনার ছাত্রলীগ, যুবলীগ ঢুকে যাচ্ছে। তার মানে কি? তার মানে শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনার যে ফ্যাসিবাদতন্ত্র সেটা কিন্তু এখনো পর্যন্ত বহাল রয়েছে। যে কারণে কোটা সংস্কার আন্দোলন 2024 যখন শুরু হয়, যখন হাসিনা হত্যা শুরু করে, পরে যখন গণ অভ্যুত্থানের ঘোষণা আসে, সেই সময় কিন্তু স্পষ্টভাবে ঘোষণা এসেছিল সরকার এবং শাসন ব্যবস্থার পরিবর্তন। গণ অধিকার পরিষদ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে ইতিমধ্যে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিলাম, যারা একসাথে লড়াই সংগ্রাম করেছি, তাদের মধ্যে আজকে অনৈক্য, বিভেদ, বিচ্ছেদ এবং একে অপরকে আক্রমণ করে নানান ধরনের বক্তব্য আসছে। আমরা বাংলাদেশের সমস্ত ফ্যাসিবাদ বিরোধী শক্তি, শুধুমাত্র রাজনৈতিক শক্তি না, যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, ছাত্র, যুব, শ্রমিক, পেশাজীবী, আইনজীবী, আমরা সবাইকে বলতে চাই, নতুন রাষ্ট্র গঠনে অবশ্যই আমাদের মধ্যে একতা থাকতে হবে। সরকার ইতিমধ্যে জাতীয় সংলাপ আয়োজন করেছে। আমরা যেখানে বলেছিলাম যে সকল দলকে সাথে নিয়ে আপনারা জাতীয় সংলাপ করেন, কিন্তু সরকার এই সংলাপের মাধ্যমেই একটি বিভাজন সৃষ্টি করেছে। আমরা শুরুতে দেখলাম গত পরশুদিন 4টি দলকে নিয়ে সরকার সংলাপ করেছে, এরপরে গতকাল 13টি দলকে নিয়ে সংলাপ করেছে। পরশুদিন কেন 4টি দলকে নিয়ে সংলাপ করা হলো এবং কেন বলা লাগলো এই 4টি দল বাংলাদেশের সবথেকে বড় দল?
উপদেষ্টাদের পক্ষ থেকে এই ধরনের আয়োজনের আমরা তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি। গতকাল প্রত্যেকটা দলের একজন করে ডাকা হয়েছে এবং এর আগে 4টা দলের 2 জন করে। এই যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের যে লড়াই, আমরা লক্ষ্য করছি যে সরকার একতার নামে দলগুলোকে ডেকে নিয়ে তাদেরকে অপদস্থ করছে, বৈষম্য আরো বেড়েছে। এই সরকার পরিকল্পিতভাবে এইগুলো করছে নাকি সরকারের অযোগ্যতা অদক্ষতার কারণেই এইগুলো ঘটছে কিনা সেটি আমরা জানতে চাই। গতকাল আমাদের মাননীয় সভাপতি জননেতা নুরুল হক নূর বলেছেন যে দলের এখনো পর্যন্ত নিবন্ধন নাই, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা সমস্ত ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারে নাই, সেই দলটিকে আজকে ডেকে নিয়ে বলা হচ্ছে সব থেকে বড় দল। বাংলাদেশে যদি 2018 সালের কোটা সংস্কার আন্দোলন না হতো তাহলে কি বাংলাদেশে গণ অভ্যুত্থান হতো? গণ অভ্যুত্থানের সময় আপনি দেখেছেন আমাদের সভাপতি অ্যারেস্ট হয়েছে। তিনি ওই সময় ঘোষণা দিয়েছিলেন সরকারের 90% পতন হয়ে গেছে, আর বাকি 10%। আবু হানিফ অ্যারেস্ট হয়েছিল। কিন্তু সরকার আজকে যারা গণ অভ্যুত্থানের শক্তি তাদের মধ্যে সাম্য বজায় রাখতে পারছে না, বরং বৈষম্য সৃষ্টি করছে। আমরা সরকারকে বলবো এরপরে যদি কোনো সংলাপে এই ধরনের আপনারা বৈষম্য সৃষ্টি করেন, গণ অধিকার পরিষদ সেই সংলাপ বয়কট করবে। আমরা শুরু থেকে দেখবেন এই সরকারকে আমরা সহযোগিতা করে যাচ্ছি, কিন্তু সরকার আমাদের এই সহযোগিতাকে দুর্বলতা মনে করছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা লক্ষ্য করেছেন যে এখনো পর্যন্ত এই সরকার স্বাস্থ্য খাত এবং চিকিৎসা খাতের কোনো পরিবর্তন করতে পারে নাই। যাকে স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি কতটুকু দায়িত্ব পালন করতে পারছেন? এই যে ঢাকা মেডিকেলে আমরা গেলে দেখি যে বারান্দায় রোগীরা, পা ফেলার জায়গা নাই। 1 বছরে সরকার এখনো পর্যন্ত এই স্বাস্থ্য খাতের কোনো পরিবর্তন করতে পেরেছে? এছাড়া দেখেন এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমরা বারবার বলছি আপনারা যেহেতু বলছেন যে বাংলাদেশে আপনারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন, কিন্তু সেই নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে না? এখনো পর্যন্ত গ্রামগঞ্জে মারামারি, হানাহানি, বিদ্বেষ, রাহাজানি, এগুলো কেন? এইভাবে কি আন্তর্জাতিক মানের বাংলাদেশের ইতিহাসের সবথেকে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া যাবে? যাবে না। সুতরাং সরকারকে বলবো এই স্বাস্থ্য খাত এবং আইন শৃঙ্খলার দিকে মনোযোগ দেন। আপনারা দেখেছেন এই মাইলস্টোন কলেজে যে দুর্ঘটনা ঘটেছে, এইটাকে কেন্দ্র করে আমাদের শিক্ষা উপদেষ্টার অযোগ্যতা জাতির সামনে প্রকাশিত হয়েছে। তিনি গতকাল বলেছেন যে আমাদের সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে, এই সিদ্ধান্ত তড়িঘড়ি করে নেওয়া যায় না। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে উদর পিণ্ডি বুদর ঘাড়ে দেওয়ার জন্য একজন সিনিয়র সচিবকে তাকে তার ওই জায়গা থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে, যেখানে শিক্ষা উপদেষ্টা নিজে বলছেন আমরা সিদ্ধান্ত নিতে পারি নাই। তাহলে কেন তড়িঘড়ি করে এই সচিবকে তার জায়গা থেকে সরিয়ে তাকে অপদস্থ করা হলো? এই সরকার এইভাবে আমলাদের, সরকারি কর্মকর্তাদের অপমানিত করছে, অপদস্থ করছে। আমরা সরকারকে বলবো আমলাদেরকে, আপনারা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যারা 14 সালে, যারা 18 সালে, যারা 24 সালের ডিসি ছিল, এসপি ছিল, আপনারা কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পেরেছেন? আমরা আজকে দেখলাম এই যে কুখ্যাত খায়রুল, বিচারপতি খায়রুলকে আজকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা প্রশ্ন করছি আপনাদের, আজকে আমরা প্রশ্ন করছি কেন এই বিচারপতি কুখ্যাত খায়রুল হককে গ্রেফতার করতে আপনাদের এত সময় লাগলো? যারা আওয়ামী লীগের আমলের বিচারপতি ছিল, যারা বাংলাদেশকে ধ্বংস করেছে, বিচার বিভাগকে ধ্বংস করেছে, তাদেরকে এখনো পর্যন্ত কেন অ্যারেস্ট করা হচ্ছে না? কেন 14, 24, 18 সালের ডিসি, এসপি, ডিআইজি যারা শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছিল তাদেরকে কেন মামলা দিয়ে অ্যারেস্ট করা হচ্ছে না? আমি সর্বশেষ বলবো যে এই সরকার 1 বছরে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো সংস্কার করতে পারে নাই। ছিনতাই চলছে, দুর্নীতি চলছে, অন্যায় চলছে। এই যে আমাদের দুদক কি করছে? সরকার বলেছিল যে আমরা প্রত্যেক মাসে উপদেষ্টারা, সরকারি কর্মকর্তারা, সচিবরা সম্পদের হিসাব জাতির সামনে দাখিল করবে। এই 1 বছরে
একটি বার করতে পেরেছে? পারে নাই। বরং আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় তদবির বাণিজ্য চলছে, বিভিন্ন জায়গায় অরাজকতা চলছে, বিভিন্ন জায়গায় টেন্ডার বেচা কিনার নামে 10% কমিশন মন্ত্রণালয়কে দেওয়া লাগছে। এই জন্য তো গণঅভ্যুত্থান হয়নি, এই জন্য তো এত মানুষ শহীদ হয়নি। আমরা এই তরুণরা আমরা নতুন বাংলাদেশের প্রত্যাশা করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস, যার হাতে এই বাংলাদেশ নিরাপদ, যাকে আমরা সবাই মিলে সমর্থন দিয়েছিলাম, কিন্তু আজকে লক্ষ্য করছি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে নানান অভিযোগ, স্বজনপ্রিয়তার অভিযোগ স্বয়ং হাসনাত আব্দুল্লাহ নিজে করেছেন। এই যে স্বাস্থ্য উপদেষ্টা এবং বিভিন্ন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে, কিভাবে কোন প্রক্রিয়ায়, যার স্বাস্থ্য বিষয়ে ন্যূনতম নলেজ নাই, বাংলা বিভাগে পড়াশোনা করে এরপরে ব্যাংকের ম্যানেজার হয়েছেন, তিনি আজকে বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টা। এইভাবে তো দেশ চলতে পারে না। আমরা সরকারকে বলবো, আপনাদের হাতে যতটুকু সময় রয়েছে এই সময়টা কাজে লাগান, দলগুলোর সাথে বন্ধুত্ব বাড়ান, সম্পর্কের উন্নয়ন করান। যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু এই উদ্যোগের মাধ্যমে বৈষম্য আপনারা সৃষ্টি করেছেন। এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন, সেখানে আমাদের দলের পক্ষ থেকে যাওয়া হচ্ছে, আমরা সেখানে স্পষ্টভাবে বলেছি আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। কিন্তু সরকার যদি এইভাবে বৈষম্য সৃষ্টি করে তাহলে কিন্তু দলগুলো সরকারকে সহযোগিতা করবে না। আজকে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দলের পক্ষ থেকে যাচ্ছে আগামী নির্বাচনে এই গণ অধিকার পরিষদের প্রার্থীরা তারা ভালো করবে। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।